ভারতের আগ্রাসন মোকাবেলায় জনসংহতি বাড়াতে কাজ করছে সরকার, বললেন মাহফুজ আলম। অপপ্রচার রোধে এক হওয়ার আহ্বান ধর্মীয় নেতাদের। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা, তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পঞ্চদশ সংশোধনী বাতিলের রায় 17 ডিসেম্বর। বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের মানুষ কারো কাছে মাথা নত করবে না, বলছে বিএনপি। এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মমুখী ও প্রযুক্তিগত শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। বর্তমান শিক্ষাক্রম ঢেলে সাজানোর তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। ভারতীয় আগ্রাসন মোকাবেলায় জনগণের সংহতি শক্তি বাড়াতে সরকার কাজ করছে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সন্ধ্যায় দেশের ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। আর অপশক্তির অপপ্রচার রোধে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ রয়েছে বলে জানান ধর্মীয় নেতারা। এম আর আসাদের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি, ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে আদেশের কপি ফেসবুক, এক্স ও ইউটিউব কার্যালয়ে পাঠানোর কথা জানিয়েছে প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর বেশ কিছুদিন চুপ ছিলেন তিনি। এরপর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসতে থাকে তার একের পর এক অডিও বার্তা, যেখানে শোনা যায় নানা রকম উস্কানিমূলক কথা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যের উপর নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপিল করে প্রসিকিউশন। প্রসিকিউশন জানায় অডিওতে যে হুমকি দামকি দিয়েছে তাতে সাক্ষীরা সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন, ফলে ব্যাহত হচ্ছে বিচার কাজ। তাই এইসব অডিও বার্তা দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে। উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনো বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য। ফেসবুক, এক্স, ইউটিউব আন্তর্জাতিক অপরাধ এই আদেশ মানতে বাধ্য, এমন প্রশ্নের জবাবে প্রসিকিউশন জানান আদেশের কপি পাঠানো হবে যোগাযোগ মাধ্যমগুলোর প্রধান কার্যালয়ে। সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা। গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশের পাশাপাশি তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এই মাসে জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকরা তৎপর রয়েছে। ফায়ার সার্ভিস সবসময় বন্ধুর মতো মানুষের সেবা করে আসছে বলেও জানান তিনি। ওই ধরনের কোনো উত্তেজনা নেই, সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। ভারতে একটা কি বলবো, মানে এইরকম একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কোনো দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না। দেশের মানুষ কারো কাছে মাথা নত করবে না,
বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে শেখ হাসিনা ভারতে থাকায় দেশে উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে বলে মনে করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন তানজিদ ভুইয়া। জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে ধন্য এই প্রতিবাদী সভার আয়োজন করে ছাত্রদল। সভায় ভারতীয় শাড়িতে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে থেকে ৪৫ বছর পূর্বে তিনি ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন। এ সময় বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ভারত লাল সবুজ পতাকার অবমাননা করলেও বাংলাদেশ সে পথে হাঁটবে না। এ সময় ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানান রিজভী। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। আমরা ওদের দেশের পতাকা নয়, তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। এদিকে একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ভারতের যে কোনো অপতৎপরতার জবাব দেবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকার একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে। চিন্ময়ের নামে যে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির খলনায়ক, তার পক্ষ অবলম্বন করে বাংলাদেশের মানুষের প্রতি আপনি যেইভাবে আচরণ করছেন, স্বাধীন দেশ হিসেবে সেটা আপনার করা উচিত ছিল না। আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুঈন খান বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি, তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে। এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের কোটি কোটি মানুষের ভোটের অধিকার, তথা নতুন প্রজন্ম যারা জীবনে কোনোদিন ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার নিশ্চিত করা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে তাকে ভৈরব রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়। ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে। আসামি চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারী বর্মনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চন্দন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। আমাকে আমরা ধরা দিয়েছে কে মানুষ, এটা ধরাই এক বোতল মদ খাবি তুমি মার, আমি খাই না লোড। এক বোতল মদের বিনিময়ে আপনাকে আমাকে ধাক্কা মারে বা ধাক্কা আমাকে বারবার ধাক্কা মারতেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে আমরা গতকাল 12:15টার দিকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করি। 5 আগস্টের পর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা দেশের শান্তি শৃঙ্খলা এবং ক্রান্তির লগ্নে অগ্রণী ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির ট্রেনিং একাডেমির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকার প্রশংসাও করেন সেনাপ্রধান। আমি তোমাদের এই বিশাল অবদানকে আমি স্মরণ করি। যখন আমাদের 5 আগস্টের পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে তোমরা আমাদেরকে সহায়তার জন্য মাঠে নেমেছিলে। ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে অনেক কাজে তোমরা জড়িত হয়েছিলে। এই জন্য আজকে দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে। তোমাদের যে এই অবদান দেশ জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। 2026 সাল থেকে বর্তমান শিক্ষাক্রমকে ঢেলে সাজানো সহ নানা পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট মাথায় রেখে কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় জোর দিতে হবে। তবে পরিকল্পনা ও প্রয়োগ ঘাটতি থাকলে কোনো যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কখনোই গড়ে তোলা সম্ভব হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাঠ্য বই ও শিক্ষাক্রম নিয়ে নাসির উদ্দিনের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ কিস্তি।
স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষাক্রম 7 বার পরিবর্তন হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনকালে। 4 মন্ত্রীর সময়ে 2 রকম শিক্ষা পদ্ধতি চাপিয়ে দেয়া হয় জাতির ঘাড়ে, অথচ কোনোটারই পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যায়নি। সবশেষ 2023 সালে প্রাথমিক ও মাধ্যমিকের 3 শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। মুখস্থবিদ্যার পরিবর্তে গুরুত্ব পায় বাস্তবমুখী শিক্ষা। এ নিয়ে অভিভাবক ও বিশেষজ্ঞ মহলে নানা সমালোচনা ছিল। এর প্রেক্ষিতে কিছুটা পরিমার্জন করে 2025 সালে বই ছাপানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এটার পরে আমরা ভাববো যে আগামীতে এই কারিকুলাম কিভাবে আবার পরিমার্জন করা যায় এবং সেই অনুযায়ী আমার বই পুস্তক। শিক্ষাবিদরা বলেন, সময়ের অভাবে নতুন বছরে বড় পরিবর্তনের সুযোগ ছিল না। তবে 2026 সাল থেকে পরিমার্জন জরুরি। বিশেষ করে প্রযুক্তি নির্ভর এবং বেকারত্ব দূর করার মতো পদক্ষেপ থাকতে হবে। প্রাথমিক স্তরের শিক্ষাকে আমরা গতানুগতিক শিক্ষার মধ্যে ধারাবাহিকতায় আবদ্ধ না রেখে আমরা আগামী তারা যখন কর্মক্ষেত্রে যাবে সেই সময়ে এবং তার পরবর্তী সময়ের চাহিদা, সেই চাহিদার জন্য কি ধরনের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ দরকার, সেগুলোকে এখনকার কারিকুলামে নিয়ে আসতে হবে। পাশাপাশি এই নলেজের প্রয়োগ কোথায় হবে, এই দক্ষতার প্রয়োগ কোথায় হবে, এই কর্মক্ষেত্রের সাথে এই নলেজটাকে একটা সম্পৃক্ত করার বিষয়টা কিন্তু আমাদের দরকার। একটি জাতির মননশীলতা পাঠ্যক্রমের উপরেই নির্ভর করে। সেক্ষেত্রে দেশের সংস্কৃতির পাশাপাশি 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর জুলাই অভ্যুত্থানকে লালন করেই শিক্ষাক্রম সাজানো উচিত। এই জাতি যে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, সভ্যতার দিকে অগ্রসর হচ্ছে, গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে, মানবাধিকার দিকে অগ্রসর হচ্ছে, কার ভূমিকা ছিল, কোথায় ভূমিকা ছিল, কে কিভাবে দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকটি বিষয়ের একটা নির্মোহ বিশ্লেষণ থাকা উচিত। আমাদের 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর মুক্তিযুদ্ধ দুটোর চেতনাকে লালন করতে পারবে শিক্ষার্থীরা। এই দায়বদ্ধতাটি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করতে হবে। শোষণ বঞ্চনার বিরুদ্ধে তরুণ প্রজন্ম সহ নাগরিকদের সোচ্চার করতেও শিক্ষা পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেটাকে শিক্ষার উপাদানে পরিণত করতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ভারতীয় আগ্রাসন মোকাবেলায় জনগণের সংহতি শক্তি বাড়াতে সরকার কাজ করছে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সন্ধ্যায় দেশের ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আর অপশক্তির অপপ্রচার রোধে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ রয়েছে বলে জানান ধর্মীয় নেতারা। এমআর আসাদের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৈঠকে অংশ নেয়া প্রতিনিধিরা সাংবাদিকদের পরে জানান, সরকারকে ব্যর্থ প্রমাণ করতে দেশবিরোধী চক্রান্তের বিপক্ষে একাট্টা সব ধর্মের মানুষ। কোনো প্রপাগান্ডা যেন আমরা কেউ কোনোভাবে পা না দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। যে আমাদের একজন অ্যাডভোকেট মারা গেছে, তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যত মেইন স্ট্রিমের মিডিয়াতে না কিন্তু ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে। বললাম যে বিভিন্ন ধর্মগুরুরা আজকে আমরা উপস্থিত হয়েছি, তার মধ্যে কোনো বিভেদ নেই, তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? নিপীড়নকারীদেরকে ধর্মের ভিত্তিতে নয়, অপরাধের মানদণ্ডে বিচারের পরামর্শ দেন তারা। যুব সমাজের যেই ব্যক্তিত্ব, যে লিডারশিপ, যে সম্মান, যে মর্যাদা কোনোভাবে যেন ধ্বংস না করে। বাঙালি জাতির যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে বজায় থাকে, আমরা সেই কথা বলেছি। উনি আমাদের সমস্ত কথা শুনেছেন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন। ধর্মীয় উস্কানির বিপরীতে সরকার হঠকারিতা করবে না জানিয়ে জনগণকে সংহতির শক্তি বৃদ্ধির আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম। কোনো ধরনের হঠকারিতা এই সরকার আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না। ওরা আমরা যত বেশি ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোবো এবং আমরা আমাদের অন্তর্গত শক্তি, আমাদের দেশের ভেতরকার শক্তি, ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব। এ সময় শেখ হাসিনা গণহত্যা স্বীকৃতি দিতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, আশা করি আপনারা খুব শীঘ্রই কিছু ফলপ্রসূ পদক্ষেপ দেখতে পাবেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব 9 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকের বিষয়ে তুলে ধরেন। তাদের মধ্যে যে মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো, সেগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে কথা হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লব ইস্যুতে দায়ের করা মামলায় গণহত্যায় জড়িত নয় এমন কাউকে গ্রেফতার করা হবে না বলে জানালেন পুলিশ মহাপরিদর্শক বাহাদুর আলম।
ছাত্র জনতার আন্দোলনে পুলিশের নির্বিচার গুলি ও হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে এসব হত্যায় জড়িত পুলিশ সদস্যদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এস.ইউ. সেলিমের প্রতিবেদন। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলন হাজির হয়েই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করলেন আইজিপি বাহারুল আলম। গণহত্যায় জড়িত ও নির্দেশদাতা কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে 5 আগস্টের পর যেসব মামলা হয়েছে সেগুলোতে পাইকারি হারে গ্রেফতার না করার নির্দেশও দেন তিনি। ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় তাদের নির্দেশে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছে। আমরা বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে উল্লেখ করে আইজিপি আরও জানান, পুলিশের মনোবল ফেরাতে এবং জনগণের আস্থা অর্জনে বাহিনীতে সংস্কার চলছে। পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে এনে তাদের আত্মবিশ্বাস জাগ্রত করার লক্ষ্যে আমরা সর্বতোভাবে সচেষ্ট আছি। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার যে পুলিশি সাহায্য, এইটা করার পূর্ণ ক্ষমতা আমাদের আছে। পুলিশের কাজ জনগণের জানমাল রক্ষা করা, হরণ করা নয় জানিয়ে মরণঘাতী অস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ ও পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার প্রস্তাব সংস্কার কমিশন দেবে বলেও আশাবাদ জানান পুলিশ প্রধান। পুলিশ তার মূল কাজ তো জীবন রক্ষা করা, ভাই, জীবন হরণ করা তো না। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। সেখানে তার অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিচারিক আদালতে দণ্ডাদেশ বাতিল করে বিএনপি নেতা গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 2011 সালের 22 সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুদক। সেই মামলায় 2019 সালের 24 এপ্রিল তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেন ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন। এছাড়া 12 কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বর্ণাঢ্য আয়োজনে পালিত হল বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হিট বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী। ঐতিহ্যের স্মারকে সমৃদ্ধ 50-এর শুভ সূচনায় 50 শারীরিক প্রতিবন্ধী, 50 রোগীর ছানি অপারেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সংস্থাটি। সংস্থাটির নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন সহ এতে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব আকমল হোসেন আজাদ, PKSF এর চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ দেশ বরেণ্য ব্যক্তিত্বরা। এ সময় স্বাস্থ্য, শিক্ষা ও দারিদ্র্য বিমোচনে হিট বাংলাদেশের কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সংখ্যার লঘু, কেউ সংখ্যা গুরু, এর মতো বাজে কথার কিছু নাই। সংখ্যা লঘু বলে কোনো শব্দ থাকতে পারে না। এই বাংলাদেশের মানুষ সবাই আমরা সমান, কেউ কম বা বেশি নাই, সবার অধিকার সমান। সেজন্য কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এই পার্থক্য করা আমাদের আসলে এটা কাজ না। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হলো ওয়ালটনের 3 দিন ব্যাপী ATS এক্সপো 2024। প্রদর্শনীতে 50,000-এরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস এবং এনার্জি সেভিং ফ্রিজ, এসি, টিভি, লিফট সহ নানা ইলেকট্রনিক্স পণ্য প্রদর্শিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এসবে উপস্থিত ছিলেন ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। মেলা চলবে 7 ডিসেম্বর পর্যন্ত। দেশের বাইরের খবর। সামরিক আইন জারির ঘটনায় অভিশংসনের খড়গের নিচে দাঁড়িয়ে আছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। রাজনৈতিক এমন টানাপোড়েনের মধ্যেই পদত্যাগ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন। এদিকে 2 মাস পেরোতে না পেরোতে অনাস্থা ভোটে ক্ষমতা হারালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। 1962 সালের পর প্রথমবারের মতো অনাস্থা ভোটে পতন হলো কোনো ফরাসি সরকারের। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
বিরোধীদের দমনে হঠাৎ সামরিক আইন জারির ঘটনায় উত্তপ্ত পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। তীব্র আন্দোলনের মুখে কয়েক ঘণ্টার ব্যবধানে সামরিক আইন প্রত্যাহার হলেও প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন আইন প্রণেতারা। 2/3 বেশি সংসদ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিলেই ক্ষমতা হারানোর পথে এক কদম এগিয়ে যাবেন প্রেসিডেন্ট। এরপর সাংবিধানিক আদালতে যাবে অভিশংসন প্রস্তাব। সেখানে 9 বিচারপতির মধ্যে 6 জন পক্ষে রায় দিলেই কার্যকর হবে অভিশংসন। 300 সদস্যের পার্লামেন্টে প্রেসিডেন্ট ইয়োনের দলের দখলে রয়েছে 108টি আসন। 자유 대한민국을 수호하고 우리 국민의 자유와 행복을 약탈하고 있는 রাজনৈতিক এমন অস্থিরতার মধ্যেই পদত্যাগ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন। মঙ্গলবার প্রেসিডেন্ট ইয়ুনকে সামরিক আইন জারি করার প্রস্তাব তিনিই দিয়েছিলেন। ইতোমধ্যে সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত চই বায়ুং হিউককে নতুন প্রতিরক্ষা মন্ত্রী মনোনীত করেছেন প্রেসিডেন্ট ইয়োল। এদিকে জাতীয় বাজেট সংক্রান্ত ইস্যুতে সংসদে অনাস্থা ভোটে হেরে গেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। বুধবার আইনসভার নিম্নকক্ষে 577 সদস্যের মধ্যে 331 আইন প্রণেতা অনাস্থা প্রস্তাবের পক্ষে রায় দেন। মাত্র 2 মাস আগে অক্টোবরে মিশেল বার্নিয়েকে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। আইসিসির মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন বাংলাদেশের শারমিন আক্তার সুক্তা। নভেম্বর মাসে সেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। নারী ক্রিকেটার ক্যাটাগরিতে সুক্তা ছাড়াও মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার নাদিনে ডি ক্লার্ক এবং ইংল্যান্ডের ড্যানি ওয়েট হজ। এর আগে গেল বছরের নভেম্বরে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো এই স্বীকৃতি অর্জন করে স্পিনার নাহিদ আক্তার। এছাড়া পুরুষদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ, পাকিস্তানের পেসার হারিশ রফ ও দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসন। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। ভারতের আগ্রাসন মোকাবেলায় জনসংহতি বাড়াতে কাজ করছে সরকার, বললেন মাহফুজ আলম। অপপ্রচার রোধে এক হওয়ার আহ্বান ধর্মীয় নেতাদের। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা, তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পশ্চাদশ সংশোধনী বাতিলের রায় 17 ডিসেম্বর। বাংলাদেশে ভারতীয় মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের মানুষ কারো কাছে মাথা নত করবে না, বলছে বিএনপি। এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মমুখী ও প্রযুক্তিগত শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বর্তমান শিক্ষাক্রম ঢেলে সাজানোর তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।